প্রকৃতিতে অন্ধকার করা সন্ধ্যাবেলাতে আর যাই হোক বন বাদারে থাকা মঙ্গলজনক না, সেটা দর্শিনী বেশ ভালোই জানে। ভারী পেট নিয়ে তাই সে উঠে দাঁড়ালো। গাঢ় গোলাপি রঙের শাড়িটার আঁচল টেনে পিঠে জড়িয়ে নিল। আঁচলের কোনায় একটা দেশলাইয়ের বাক্স বাঁধা দেখে সে কিঞ্চিত হাসল। আজকাল মা সবসময় তার আঁচলে এসব গুজে দেয় বা ভেদে দেয়। অন্তঃসত্ত্বা অবস্থায় খারাপ দৃষ্টি থেকে বাঁচার জন্যই নাকি এ ব্যবস্থা। দর্শিনী নিষেধ করে না, থাকুক, কিছু কুসংস্কার মানতেও ভালো লাগে। এর মাধ্যমে কাছের মানুষগুলোর উৎকণ্ঠা মাখানো ভালোবাসা তো অন্তত দেখা যায়। ধীর পায়ে সিঁড়ি বেয়ে বেয়ে ঘাটের উপর উঠে এলো সে। চারদিকে গা ছমছম করা শীতলতা। সন্ধ্যার পর শীতল হয়ে যায় সবটা। পুকুর পাড়ের পূর্ব দিক থেকে কিছু জংলি ফুলের ঘ্রাণ ভেসে আসছে। খারাপ লাগছে না গন্ধটা। পায়ের নিচে নরম নরম ঘাসগুলো জুতার উপর দিয়ে শিরশির অনুভূতি দিচ্ছে। সারাদিন পেটে তার কিছু পড়েনি। সেই যে মুখ ভার করে সকালের দিকে ঘর থেকে বেরিয়েছে, এই অবধি ঘরে যায়নি সে। ফোনে সবারই মিসড কল বেশি উঠেছে। এগুলো মিসড কল বলা চলে না, সবার উদ্বেগের বহিঃপ্রকাশও বলা যায়। সবার উপরে তাই ভাবার নামটা বেশি আছে। গুনে 23টা কল দেখাচ্ছে বাবার নামটার পাশে। বাবার নামটার নিচে মৃত্যুঞ্জয়ের নামটা বেশি উঠেছে। সে 21টা কল দিয়েছে। বাবার পর সব জায়গাতেই যেন হুট করে এই মানুষটা ঝরে যাচ্ছে। দর্শিনীকে আগলে রাখছে, কিন্তু এত এত আয়োজন, সব তো মিছে অনুভূতি। এরপর বড়দা, ছোটদা, ছোট বৌদি সবারই কল আছে। নানান রকমের কল্পনা করতে করতে বাড়ির পথে এগিয়ে গেল সে। মিনিট 17 পেরোতে বাড়ির উঠানে এসে পৌঁছলো। এই শরীর নিয়ে পিপিলিকার মতন হাঁটতে হয় বলে এতক্ষণ লেগেছে, না হয় 6-7 মিনিটেরই পথ। বাড়ির মাঝ উঠানে বরাবর সৌর বিদ্যুতের লাইট জ্বলছে, আর বাড়ির মেন দরজার কোণায় হারিকেন রাখা। লাইট থাকা সত্ত্বেও হারিকেন রাখাটা বাকি সবার কাছে আশ্চর্যজনক হলেও গ্রামবাসীর কাছে যে বাধা ধরা নিয়ম এটা। তারা মনে করে বাড়ির মেন গেটের সামনে একটা আগুন থাকলে বাড়িতে ভূত প্রেত কম প্রবেশ করে, অশুভ ছায়াও আসে না। হারিকেনটাকে পাশ কাটিয়ে দর্শিনী বাড়ির ভেতরে প্রবেশ করলো। উঠোনের দিকে ভালো করে দৃষ্টি নিবদ্ধ করতে সে অবাক হলো। আকাশ সমান। বাড়ির উঠোনে কত মানুষ। মা, বাবা, বড়দা, ছোটদা, বড় বৌদি, ছোট বৌদি, দৃষ্টান্ত মৃত্যুঞ্জয়, ছোট কাকি, জেঠু, জেঠিমা, মেজো কাকি, বাবা, জেঠু, ওরা কাঠের চেয়ারে বসা। কাকিরা বেতের মোড়াতে বসে আছে। মা আর নিপা বৌদি উঠোনের কোনায় জারুল গাছটার নিচে বসা। বাড়ির প্রতিটি ঘরেই আলো জ্বলছে। দৃষ্টান্ত দাঁড়িয়ে আছে দৃষ্টের গলা ধরে, মাঝে মাঝে দৃষ্টের করা প্রশ্নের উত্তরও দিচ্ছে। আর মৃত্যুঞ্জয় পায়চারি করছে। পরনে সাদা শার্টটা পিঠের জায়গা দিয়ে ঘামে ভিজে পিঠে লিপটে আছে। চুলগুলো কপালের উপরে এলোমেলো করে পড়া। হাতে কালো একটা ঘড়ি, সাথে কালো প্যান্ট। একদম জেন্টলম্যান লুক, কিন্তু চেহারার মাঝে দুশ্চিন্তার ছাপ। বারবার ফোনে কাকে যেন কল দিচ্ছে। দর্শিনী কিছু একটা ভেবে নিজের ফোনের দিকে তাকালো। হ্যাঁ, সে ভুল ভাবেনি, মৃত্যুঞ্জয় তাকেই কল দিচ্ছে। ফোনটা নিঃশব্দে হাতের মুঠে অনবরত বাজতে বাজতে কেটে গেল। এবার নোটিফিকেশনে বাবার নামের আগে আরেকটা নাম যুক্ত হলো, মৃত্যুঞ্জয়। দর্শিনী হাসলো। বাবার চেয়ে উদ্বেগ হওয়ার মানুষ তবে এলো। দর্শিনীকে দেখে যেন উপস্থিত বেশ কয়েকজনের আত্মায় ফানি এলো। প্রতাপ সাহা চেয়ার থেকে উঠে মেয়ের দিকে এগিয়ে গেল। মৃত্যুঞ্জয়ও দ্রুত এগিয়ে গেল। তোমায় আমি যথেষ্ট বিবেকবান ভেবেছিলাম মা, কিন্তু তুমি কি করলে এটা? কোথায় ছিলে সারাটা দিন? এসবের অর্থ কি মা? প্রতাপ সাহার প্রশ্নের বিপরীতে দর্শিনী কেবল মাথা নত করে ফেলল। এ বাড়িতে থাকতে আজকাল তার লজ্জা করে। রোজ রোজ তার জন্য ঝগড়া, অশান্তি হয়। এটা কোনো মেয়ের কাছে বা কোনো মানুষের কাছে সম্মানজনক না। প্রতাপ, তুই সবসময় তোর মেয়েকে আশকারা দিয়ে দিয়ে এসেছিস, যার জন্য আজ তোর মেয়ে এমন অবাধ্য উচ্ছৃঙ্খল হয়েছে। এখন অন্তত তোর শাসন করা প্রয়োজন ছিল,
অথচ তুই মাখনের মতন আচরণ করছিস। অদ্ভুত। আজ নিজের জেঠুর কথাও দর্শিনীর কাছে ঠিক মনে হচ্ছে। সত্যি বাবা তাকে শাসন করেনি এই জীবনে, তাই হয়তো এমন হয়ে গেছে জীবনটা, এত এলোমেলো। বড়দা কিছু মনে করবেন না, শাসন তো আপনারও করা উচিত ছিল আপনার বড় মেয়ে মিতুলকে। স্বামী সংসার, 2 বছর ছেলেকে রেখে অন্য কারো হাত ধরে পালানোর কথা তাহলে আর তার মাথায় আসতো না। মিথুন অবশ্য ভালো ছেলে, তাই তাকে নিয়ে কিছু বলার নেই, কিন্তু আপনার মিতুল তো অবাধ্য সন্তানই হয়েছে। ছোট ভাইয়ের বউয়ের কথায় দাঁত কিরমির করে উঠে প্রতাপ সাহার বড় ভাই আনন্দলাল সাহা। আঙ্গুল উঠিয়ে শাসনের স্বরে বলে, ছোট বউ, বেশি বড় বড় কথা বলো না। বিধবা মেয়ে মানুষের এত তেজ আসে কোথা থেকে? যত সব। আমার বাড়িটার আত্মাও শান্তি পাবে না তোমার বেহাল্লাপনার জন্য। কথা তো বলা শুরুই করিনি। শুরু করলে মুখ লুকানোর জায়গা পাবেন তো? দাদা, আমার স্বামী আমার জন্য না হলেও আপনাদের আচরণ দেখে যে শান্তি পাবে না তা সেটা নিশ্চিত। আপনাদেরই তো রক্তের ভাই ছিল। মানুষটা মারা যেতেই তার সম্পত্তির জন্য উঠে পড়ে লেগেছিলেন। আমাকে আর আমার ছোট বাচ্চাটাকে টিকতে দেননি। আরো কিছু বলবো নাকি এটুকুই হবে? আনন্দমোহন নিজের স্ত্রীর উদ্দেশ্যে হাঁক ছাড়লেন, গিন্নি এখান থেকে চলো। দিন দিন মেয়ে ছেলে বেশরম হচ্ছে, এদের সাথে কথা বলাও যেন দায় হয়ে গেছে। সেদে সেদে জাটার বাড়ি খেতে আসছি। আমার তো খারাপ লাগে এ বাড়ির বউদের জন্য। বেচারিরা ননদের জ্বালায় ভালো করে হয়তো সংসার করতে পারছে না। আসেন কেন জ্যাঠামশাই, সেদে সেদে? আপনাদের কেউ আসতে বলে? দর্শিনীর শীতল প্রশ্নে তাজ্জব বনে গেল সব। মেজ কাকি সি সি করে বলে উঠল, ডিভোর্সি মেয়ে ছেলের এত মুখ চালানো শোভা পায়? সি! দর্শিনীকে বিক্ষিপ্ত করার জন্য এ কথা নামক ছুরিই যেন যথেষ্ট ছিল। হঠাৎ করে সে চুপ হয়ে গেল। আশপাশ হাতড়েও যেন কথা পেল না বলার মতো। মৃত্যুঞ্জয় শক্ত কণ্ঠে জবাব দেওয়ার আগে ছোট দৃষ্টির মোলায়েম কণ্ঠে ভেসে এলো, ডিভোর্সে কি গো? আমার বন্ধুরা আমার সাথে মিশে না। আমার পিসিমণি নাকি খারাপ, সংসার ছাড়া মেয়ে, এসব বলে ওরা আমাকে অনেক খেপায় জানো। আমার খুব লজ্জা লাগে ওদের কথা শুনে। ওরা যে আমার সাথে খেলে না তাই কষ্টও লাগে। পিসিমণি, তুমি চলে যাও না পিসেমশাইয়ের কাছে। তোমার জন্য আমার বন্ধুরা আমাকে লজ্জা দেয়। বিশাল আকাশের বজ্রপাত যেন হলো উঠানে। 8 বছরের একটা বাচ্চার মুখে এসব কথা কতটা অবিশ্বাস্যকর সেটা আর বলার অপেক্ষা রাখে না। সবাই বাচ্চাটার দিকে নিষ্পলক তাকিয়ে আছে। বাচ্চাটা না বুঝে যে কি বলে ফেলেছে তা ধারণার বাহিরে। সবাই যখন দৃষ্টকে দেখতে ব্যস্ত তখন মৃত্যুঞ্জয় ফেল ফেল করে তাকিয়েছিল দর্শিনীর দিকে। সে জানে এই মেয়েটা এত বড় একটা কথা হজম করতে পারবে না কখনো। মৃত্যুঞ্জয়ের গলা শুকিয়ে যায়। দর্শিনী কতক্ষণ তাজ্জব বনে দৃষ্টির দিকে তাকিয়ে থাকে। সমাজে বাড়ির মানুষ তাকে ছাড় দিবে না, ঠিক আছে, কিন্তু এতটুকু একটা বাচ্চাও তার দুর্বলতা দেখিয়ে দিল। সে কতটা নীচ সেটা আঙ্গুল দিয়ে দেখিয়ে দিল। নিধি ছুটে এসে ছেলের গালে চড় থাপ্পড় মারা শুরু করে। ঘটনার আচমকীয়তায় সবাই হতভম্ব। দৃষ্টান্ত দৃষ্টির পাশে ছিল বলে তাড়াতাড়ি সে নিধির হাত ধরে ফেলে। দৃষ্টকে তার পিঠের পিছনে লুকিয়ে ফেলে। নিধির রাগে শরীর যেন থর থর করে কাঁপছে। ছেলের কান টেনে রাগী কণ্ঠে বলে, বাহির থেকে এসব শিখে আসিস? তোকে বলেছি না এসব কাউকে বলতে না? তাহলে বললি কেন জানোয়ার? আমি তো এদের চোখের বিষ হয়েছি, এখন কি তুইও হবি? নিধি শাসন করে বলা কথাগুলো যেন দৃষ্টির পক্ষেই রইল। আকারে ইঙ্গিত যেন বুঝালে দৃষ্ট কাজটা ঠিক করেছে। দৃষ্ট মায়ের মার খেয়ে কেঁদে কেটে অস্থির। ঠোঁট ফুলিয়ে কাঁদতে কাঁদতে দর্শিনীকে অভিযোগের স্বরে বলল, পিসিমণি, জানো মা ঘরে বলেছে তুমি নাকি অভিশাপ, মরে গেলে সবার মঙ্গল।
দৃষ্টের বেলা প্রতিটা কথা যেন এক একটা বোমার মতন ব্লাস্ট করছে। দর্শিনী তাজ্জব বনে নিজের পরিবারের সদস্যগুলোর দিকে চোখ বুলালো। নিধি ততক্ষণে মুখে আঁচল চেপে ছেলেকে নিয়ে ঘরে ছুটে গিয়েছে। দর্শিনীর জেঠু সুযোগ পেয়ে আরো কয়েকটা বাক্য ব্যয় করে বাড়ির দিকে হাঁটা দিয়েছে। তার পিছে জেঠিমার মেজ কাকিও চলে গিয়েছে। পুরো বাড়িতে পাথরের ন্যায় দাঁড়িয়ে আছে গুটি কয়েকজন। দর্শিনী, নিপা, ছোটদা, বড়দা, প্রতাপ, মৃত্যুঞ্জয়, দৃষ্টান্ত, ছোট কাকি আর মা। দর্শিনী ধীরগতিতে ঘরের দিকে অগ্রসর হতে নিলেই প্রতাপ শাহ মেয়ের সামনে এসে দাঁড়ায়। নিচ্ছুপে জড়িয়ে নেয় মেয়েকে বুকের মাঝে, যেন সমাজের সমস্ত কথার তীর থেকে সে মেয়েকে এভাবেই বাঁচিয়ে ফেলবে। বাবার বুকে নিষ্পাপ লিপ্টে থাকে দর্শিনীর নিপতিত কণ্ঠ ভেসে এলো, আমি অভিশাপ না, তাই না বাবা? আমি তো আশীর্বাদ, তাই না? তুমি না বলো মেয়ে হলো বাবা মায়ের আশীর্বাদ, আমিও তো তাহলে তোমার আশীর্বাদ, তাই না? প্রতাপ শাহ আজ কাঁদলেন। দু চোখের নীরব অশ্রু বিসর্জন দিয়ে প্রকাশ করলেন নিজের হাহাকার। অসহায়ত্ব বাবা হিসেবে আজ সে ব্যর্থ। তার ব্যর্থতা যেন আকাশ বাতাসকে কাঁপিয়ে তুলেছে। হুমায়ুন আহমেদ হয়তো এই জন্যই বলেছে, পৃথিবীতে হয়তো অনেক খারাপ পুরুষ আছে, কিন্তু একটাও খারাপ বাবা নেই। তীব্র ফিলাইনের গন্ধে মাথায় ভোঁতা অনুভূতির চুপসে আছে। মায়াকে ইমার্জেন্সি বিভাগে নেওয়া হয়েছে। মেয়েটার মুখ কেমন প্যাকাশে বর্ণ ধারণ করেছে ব্যথা সহ্য করতে না পেরে। ওয়েটিং রুমে পায়চারি করছে বিহঙ্গনী প্রদীপ, হৈমন্ত, মোহনা, নিলয় কুমার। মায়া যখন অসুস্থ হয়ে জ্ঞান হারালো তখন সবকিছু ভুলে বাড়ির মানুষগুলো তাকে নিয়ে মরিয়া হয়ে উঠেছিল। মায়াকে ভাজা কোলে করে বাড়ির বাইরে আসতেই হৈমন্ত চোখে পড়ে। হৈমন্ত নিজের গাড়িতে উঠিয়ে তাদের হসপিটালে নিয়ে আসে। ভয়ে তার কলিজা শুকাচ্ছে। মেয়েটা কয়েকদিন প্রচুর ভয় পেত নিজের জীবন নিয়ে। হৈমন্ত বারবার সাহস দিয়ে এসেছে, অথচ আজ মেয়েটার এই অবস্থা। এটা কি ওই মহিলারই কারসাজি? মহিলাকে তত উৎকণ্ঠিত দেখা যাচ্ছে না, আবার খুশিই লাগছে না। আপাতত মোহনাকে বোঝা পৃথিবীর সব থেকে কঠিন কাজ হয়ে দাঁড়িয়েছে। বিপ্রতীপ উপায় পেল না। নিজেকে কেমন ছন্ন ছাড়া লাগছে। সকালে চাকরি চলে গেল, এখন মায়ের এই অবস্থা। তার এখন কাউকে প্রয়োজন। ভাবতে ভাবতে রাত 12টার ওপর কাটা ফুচুতে ফোন লাগালো সে। অপর পাশ থেকে ফোন রিসিভ হতে দুনিয়ায় অসহায়ত্ব নিজের কণ্ঠে ঢেলে দিয়ে বিষণ্ণ কণ্ঠে বলল, শুভ জন্মদিন প্রিয়দর্শিনী, আই নিড ইউ। দক্ষিণা বাতাসে যখন লেবুর ঘ্রাণ ভেসে এসেছিল তখন রাতটাকে আরেক ধাপ নিঃসঙ্গ মনে হয়েছিল। ঘরের টিনের উপর ডাহুক ডাকছে, কি ভীষণ করুণ সুরে, কি ভীষণ অসহায়ত্ব সেই সুরখানায়। আজ মুক্ত ডাহুর হতে পারেনি বলে দর্শিনী নিজের নিঃসঙ্গতায় অসহায়ত্ব প্রকাশ করতে পারেনি। বাবার চোখের জল দেখেও পাথরের ন্যায় দাঁড়িয়েছিল। মেয়ে হয়ে জন্ম নেওয়াটা ছিল তার জীবনের সবচেয়ে বড় ভুল। ছেলে হলে নিশ্চয়ই এত কিছু সহ্য করতে হতো না। মেয়ে বলেই হয়তো বাবার চোখের জল হয়েছে। ছেলে হলে বাবার ঘাড়ের দায়িত্ব ভাগ করার মানুষ হতো। মেয়ে জীবন এতটা বৃথা কেন? আজ মেয়ে বলেই কি ডাহুকের চেয়েও বেশি কারণ সে কেবল মানুষ না, মেয়ে মানুষ, পরাজয়ের মানুষ। নিজের বিষাদ যখন প্রকৃতিতে ঢেলে দিতে মত্ত দর্শিনী তখনই ফোনটা শব্দ করে কেঁপে ওঠে। ফোনের দিকে তাকিয়ে নাম্বারটা পরিচিত নাকি অপরিচিত ভাবতে ভাবতেই ফোনটা কেটে যায়। দ্বিতীয়বার রিং বাজতেই ফোনটা ধরে সে। ক্ষীণ স্বরে হ্যালো বলতেই বিপ্রতীপের কণ্ঠ ভেসে এলো, শুভ জন্মদিন প্রিয়দর্শিনী, আই নিড ইউ। আচমকি কেমন কথায় চমকে গেল দর্শিনী। কয়েক মুহূর্ত কেবল সে ভাবল এই কথাখানা বলা ব্যক্তিটা তার ভ্রম না সত্য। কিঞ্চিত ভাবনা চিন্তার পর যখন সে ধাতস্থ হলো এটা বিপ্রতীপ, সে তড়িৎ গতিতে কেঁপে উঠল।
দর্শিনীকে চুপ থাকতে দেখে বিপ্রতীপ দ্বিধাদ্বন্দ্বে পড়ে গেল। নিবিড় কণ্ঠে আবার বলল, কথা বলবে না আমার সাথে দর্শিনী? দর্শিনীর হাত পা অসাড় হয়ে গেল। প্রায় কতগুলো দিন পর বিপ্রতীপ এত ভালো করে কথা বলছে। দিন বললে ভুল হবে, অনেকগুলো মাস পর বিপ্রতীপ এত নরম স্বরে কথা বলছে। প্রায় 10-11 মাস। দর্শিনী স্মৃতির কোনায় কোনায় হাতড়েও ফেল না বিপ্রতীপ কবে বলেছে সেই তারিখ। বিপ্রতীপ একদিন বদলায়নি, প্রতিটি দিন প্রতিটি ক্ষণে ক্ষণে বদলেছে। দর্শিনীকে অসহ্যকর একটা জীবন দিয়ে বিপ্রতীপ বদলেছে। তবে আজ এতদিন পর এত শীতলতা কেন? দর্শিনী, তুমি কি আছো লাইনে? কথা বলছো না কেন? কথা বলবে না? দর্শিনীর ধ্যান ভাঙল, মুখ চোখ কাঠিন্যতায় ছেয়ে গেল। হৃদয় মাঝে কালো রাঙা মেঘ সরে গিয়ে উত্তপ্ত লেলিহার শিখার উদয় হলো। সেই লেলিহার শিখায় উৎপন্ন হওয়া ক্রোধ ছু মেরে বলল, কথা বলার মতো কথা তো ছিল না। আমাদের কথা তো সেই কবেই পুড়িয়েছে। তবে আজ নতুন করে এত জাঁকজমকভাবে সেটা জিজ্ঞেস করছো যে? বিপ্রতীপ থমকালো, বিরস কণ্ঠে বলল, আমি ক্লান্ত দর্শিনী, ভীষণভাবে ক্লান্ত গো। আর একটাবার আমার ক্লান্তি দূর করার মানুষ হবে? কথা দিলাম আর কখনো কষ্ট দিব না। বিপ্রতীপের এমন কথায় হতভম্ব দর্শিনী। এতগুলো বছর পর আজ বিপ্রতীপের মনে পড়ল দর্শিনীর কথা। অথচ এই দর্শিনীও তো কতবার আগলে নিতে চেয়েছে সেই হৃদয়হীন পুরুষকে। তখন কই ছিল সেই মানুষ? অতীত ভেবে তাচ্ছিল্য হাসল দর্শিনী। তাচ্ছিল্য কণ্ঠেই বলল, বাহ, মায়ার মজা শেষ তবে? তোমার ন্যূনতম লজ্জা কবে হবে আমি জানি না। মরার আগে আর একটাবার মানুষ হওয়ার তো চেষ্টা করলে পারো। আর কত নিচে নামবে, কিছু তো শরম করো। দর্শিনীর তাচ্ছিল্যের কথায় আজ বিপ্রতীপের রাগ হচ্ছে না, বরং তার মনে হচ্ছে সে এটারই যোগ্য। তবু আরেকটাবার নিঃস্বার্থভাবে ভালোবাসার মানুষটাকে পেতে হেলে সে কিছু কথা তো সহ্য করতেই পারবে। দর্শিনী হঠাৎ করে রেগে গেল, উচ্চস্বরে বলল, আর কখনো যদি তুমি আমায় কল দাও তবে মনে রেখো তোমার জন্য ভয়ানক কিছু অপেক্ষা করছে। তোমাদের টাকা আছে তাই আইন আটকে রাখতে পারছে না তোমাদের, তবে আমারও কিন্তু ধ্বংসলীলা চালানোর সামর্থ্য কম নেই। তুমি মায়ার কাছে কলটা দাও, ওর সাথে কথা আছে। বিপ্রতীপের মুখ চোখ শক্ত হলো। দর্শিনীর এমন কড়া কথা সে তার ভালো লাগলো না, সেটারই বহিঃপ্রকাশ ঘটালো তার অঙ্গভঙ্গি। সেই বিরক্তি নিয়ে বলল, মায়া অসুস্থ দর্শিনী, হঠাৎ করে পেট ব্যথায় নিষ্কল হয়ে গেছে সে, তাই হসপিটালে নিয়ে আসা হয়েছে তাকে। দর্শিনী বিপ্রতীপের বিরক্তি স্বরে বলা কথাগুলো শুনে তাজ্জব হয়ে গেল। যে মানুষটা পছন্দ করে বিয়ে করা স্ত্রী হসপিটালে ভর্তি, সে কিভাবে এসব নোংরামি করতে পারে? এরা আদৌ মানুষ? ঘৃণায় দর্শিনীর শরীর রিরি করে উঠল। একদলা থুতু ফেলে বলল, তোমার মতো নোংরা পুরুষ পৃথিবীতে আর দুটো নেই। ছোট্ট মেয়েটার এই অসুস্থতায় তুমি আমাকে তেল মারতে এসেছ? ভেবেছ ভুলে যাব? কি নোংরা গো তুমি, লজ্জা করে না তোমার, তাই না? নষ্ট পুরুষ। বিপ্রতীপ এবার রেগে গেল, রাগী স্বরে বলল, আমি নোংরা হলে তুমি কি ভালো ভেবেছ আমি কিছু বুঝি না, তাই না? কোর্টে যে সেদিন তোমার আশিক তোমার খেয়াল রাখলো, কত নাটক দেখালো, আমরা বুঝি না এসবের মানে? তুমি কোথাকার ভদ্র গো? বিপ্রতীপের এহেন কণ্ঠের পরিবর্তনে হা হয়ে গেল দর্শিনী। তবে এটা জানারই কথা, বিপ্রতীপের স্বার্থে আঘাত লাগলে সে মুখোশ খুলতে 2 সেকেন্ডও দেরি করে না। কিন্তু মায়ের জন্য ভীষণ চিন্তা হচ্ছে। মেয়েটা হঠাৎ করে অসুস্থ হলো কিভাবে? নাকি এসবই বাড়ির মানুষের কারসাজি? দর্শিনী ভেবে কুলকিনারা ফেল না, কি করবে সে। অতঃপর ধীর কণ্ঠে বলল, আমি আসছি বিপ্রতীপ, খুব শীঘ্রই আসছি, তৈরি থেকো। দর্শিনীর শেষ কথায় বিপ্রতীপের মুখে হাসি বিস্তৃতি লাভ করল। ফোনটা ধীর হাতে কেটে দিল। তার মধ্যে ইমার্জেন্সি রুম থেকে বের হয়ে এলো ডাক্তার। বিহু এগিয়ে গেল, উৎকণ্ঠা নিয়ে প্রশ্ন করল,
মায়ের কি হয়েছে ডাক্তার? হঠাৎ মাংস খাবার পরে এমন ব্যথা শুরু হলো কেন? কি সমস্যা? হৈমন্ত চোখ মুখ শক্ত করে দাঁড়িয়ে আছে। সে ভেবে রেখেছে যদি মোহনার কারসাজি হয় এটা, তাহলে সে মোহনাকে ছাড়বে না। দরকার হয় জীবনের প্রথম ও শেষ খুনটা মোহনাকেই করবে। কিন্তু হৈমন্তর ভাবনার পানি ঢেলে ডাক্তার উচ্চারণ করলো অন্য বাক্য। মায়ের দুটো কিডনির অবস্থা বেশ খারাপ। একটা কিডনি পুরো 95% নষ্ট হয়ে গিয়েছে, আর তার সাথেটা এটার সংস্পর্শে থেকে 55% ড্যামেজ হয়ে গিয়েছে। খুব শীঘ্রই আপনারা ডোনার খুঁজে বের করুন, না হয় মেয়েটাকে বাঁচানো যাবে না। আর খাবারের জন্য কিছুই হয়নি। হৈমন্ত যেন থ বনে গেল। মায়ের শরীরে এত বড় রোগ, অথচ তারা টের পেল না। রোগটা তো আর একদিনে হয়নি, বছরের পর বছর যাবৎ হয়েছে। তবে তারা টের পেল না কেন? না, এত তাড়াতাড়ি এই সাহসী মানবীকে জীবনের কাছে হাঁটতে দেওয়া যাবে না। আজকে যে দর্শিনীর জন্মদিন, সেটা সে ভুলেই গিয়েছিল। বিপ্রতি মনে না করালে হয়তো মনে পড়তো না। কি অদ্ভুত! অথচ আগে তার জন্মদিনে রাত 12টা বাজার সাথে সাথে বাড়িতে কতটা খুশির আমেজে ভরে যেত। দর্শিনী নিজেই খুব উদ্বিগ্ন থাকতো নিজের জন্মদিন নিয়ে। জন্মদিন আসার 10 দিন আগে থেকে সবারে ভুলে বেড়াতো ভীষণ ছটপটে ছিল কিনা। অথচ সে মেয়েটার কি বিরাট পরিবর্তন! সময় সব পারে। এই যে ছটফটে দুরন্ত স্বভাবের দর্শিনীকে কেমন নির্বীজ করে দিয়েছে। সকাল হতে দর্শিনী পরিপাটি হয়ে গেছে। আজ সে একটা জায়গায় যাবে। সেখান থেকে পারলে আজই শহরে যাবে। ওই বাড়ির রহস্য মেটাতে হবে তাকে। এখন এই মুহূর্তে থেকে রহস্য উদ্ঘাটন শুরু না করলে বিরাট কিছু হতে পারে। তার মনটা যে ভীষণ কুগাইছে। জলপাই রঙের শাড়িটা বেশ মানিয়েছে দর্শিনীর গোলগাল শরীরে। চোখে গাঢ় কাজল, ঠোঁটে গোলাপি রঞ্জক। কি মোহনীয় তার রূপ! কবি দেখে মুগ্ধ হয়ে 2 লাইন ছড়া বেঁধে হয়তো বলতেন, নারীর প্রতি মোহের দৃষ্টি ফেলো নাকক নষ্ট পুরুষ, মুগ্ধতায় নারীকে খোঁজো, সে যে এক স্নিগ্ধ ফানুষ। দর্শিনী উঠোনও পা দিতে প্রতাপ সাহা মেয়ের দিকে এগিয়ে গেলেন। পাঞ্জাবের পকেট থেকে কি যেন একটা বের করে পরিয়ে দিলেন মেয়ের গলায়। দর্শিনী অবাক হয়ে চাইল, ও মা, স্বর্ণের চেন! প্রতাপ সাহা মেয়ের মাথায় স্নেহের হাত বুলিয়ে বললেন, জন্মদিনের শুভেচ্ছা মা। দর্শিনী কিঞ্চিত হাসলো, জড়িয়ে ধরল বাবাকে। ধীরে ধীরে বড়দা ছোটদাও এগিয়ে এলো। বড়দা কোনো রকম খুইয়ে খুইয়ে হাঁটতে পারে। ছোটদা এগিয়ে এসে দর্শিনীকে স্বর্ণের একজোড়া কানের দুল দিল। দর্শিনী উঁচু পেট নিয়ে প্রমাণ করতে গেলে 2 হাত দিয়ে আটকে নেয় ছোটদা। বোনের মাথায় স্নেহের হাত বুলিয়ে ছোটবেলার মতন আদরে জয়ী খুলে দেয়। প্রদীপ মাথা নিচু করে এগিয়ে যায়। একটা সাদা শপিং দর্শিনীর দিকে এগিয়ে দিয়ে ক্ষীণ স্বরে বলল, শুভ জন্মদিন পুতুল। তোর বড়দা এখন অক্ষম, অত দামি দামি উপহার দিতে পারছে না। এই সামান্য উপহারটুকু নেই। দর্শিনী ভাইয়ের মুখ চেপে ধরল, শাসনের স্বরে বলল, তোমরাই তো আমার উপহার দাদা। অমন অলক্ষণে কথা বলবে না বললাম। কি এনেছো গো? কাছে ছুরি। প্রদীপ টলমলে দৃষ্টিতে হ্যাঁ জানালো। দর্শিনী খুশিতে আহ্লাদি হয়ে গেল। তারপর কিছু একটা ভেবে রান্নাঘরে তাকালো। আগে বাবার বাড়ি থাকতে বড় বৌদির জন্মদিনের দিন সকালবেলা পায়েস রান্না করে দিত। আজ বোধ হয় দিবে না। ছোট্ট শ্বাস ফেলল সে। মা বোধ হয় ঘরে আছে, প্রণাম করে আশীর্বাদ চাইতে হবে। প্রতিবার দর্শিনী এই কাজটাই করেছে। অতঃপর সে ছুটল মায়ের রুমের দিকে। মাকে প্রণাম দিবে, বড় বৌদি আর ছোট বৌদি কেউ দিবে। কিন্তু নিফার ঘরের সামনে যেতে থমকে গেল দর্শিনী। না চাইতেও সজাগ হয়ে উঠল কান। নিফা ফোনে কাকে যেন বলছে। তুমি বলেছ বলেই আমি প্রিয়কে মেনে নিয়ে ভালো আচরণ করেছি।
দর্শিনী অবাক হয়ে গেল। তাহলে ছোট বৌদি এতটা ভালো আচরণ অন্যের কথা শুনে করেছে, কিন্তু কেন? মাথার উপর প্যানের নির্লস বনবন শব্দ, বাহিরে ডাকা কাকের কণ্ঠ, রান্নাঘর থেকে বেশি আসছে বাসনপত্র নাড়াচাড়া করার শব্দ। দর্শিনী নির্লিপ্ত ভঙ্গিতে নিফার সামনে বসে আছে, তার কপালে জমেছে বিন্দু বিন্দু ঘামের রাশি। ছোট বৌদিকে সে এখনো অবধি রুক্ষ স্বরে কিছু বলেনি। তার আগে মানুষটা কাঁদছে। এটা কি কেবল দর্শিনী মন ভোলানোর জন্য? বৌদি, কান্নাটা বন্ধ করে আমাকে একটু খুলে বলবে প্লিজ? তুমি কার কথায় আমার সাথে এতটা ভালো অভিনয় করলে? আর আমার সাথে অভিনয় করার প্রয়োজনে বা কী ছিল? আমি তো সর্বসহারা। তোমাকে তো অভিনয়ের পরিবর্তে কিছু দিতে পারবো না। তাহলে কিসের জন্য করলে এটা? দর্শিনীর কথার পরিবর্তে নিপা আসলে মুখ গুজে কাঁদছে। কান্নাটা ঠিক আসল না নকল বোঝা মুশকিল। কান্নার জন্য কেঁপে কেঁপে উঠেছে তার শরীর। কথা বলতে পারছে না সে। কণ্ঠ তার কিঞ্চিত কেঁপে উঠেছে। সে কাঁপা কাঁপা হাতে এতক্ষণ কথা বলা ব্যক্তিটার নাম্বারটা বের করে ফোনের স্ক্রিনটা দর্শিনীর সামনে ধরল। দর্শিনী ভার কয়েক পাপড়ি ঝাপটালো। সে ভুল দেখছে না তো? ফোনের স্ক্রিনে জল জল করছে দৃষ্টান্ত নামটা। দর্শিনী অবাকের সপ্তম আকাশে চলে গেল। দৃষ্টান্ত ছোট বৌদিকে বলেছে তার সাথে ভালো আচরণ করতে, কিন্তু কেন? দর্শিনীকে সুখী করার জন্য, নাকি অন্য কিছু? বৌদিও বা শুনলো কেন ওর কথা? কিসের বাধ্যবাধকতা দৃষ্টান্তের সাথে বৌদির? হাজার খানেক প্রশ্ন উত্তরবিহীন দর্শিনীকে বিচলিত করে তুলল। সে দৃষ্টান্তকে ভুল বুঝতে পারছে না, অথচ দোষীর কাঠগড়ায় আজ দৃষ্টান্ত। ছোটবেলা থেকে বাইদের পর যে ছেলেটাকে সে সবচেয়ে বেশি বিশ্বাস করত, আর সেই মানুষটাকে অবিশ্বাস করতে হবে। ভাগ্য তাকেই কেন বারবার এমন পরীক্ষার মুখে ফেলে? তার সাথে এত নির্দয়তা কিসের? দর্শিনী ক্লান্ত হলো ভাবতে ভাবতে। হাতড়ে পেল না উত্তর। তবে আর নয়, যে যেমনভাবে পারছে তাকে নাচিয়ে যাচ্ছে। আর কত? দর্শিনী ক্রোধে ফেটে পড়ল। চোখ মুখ লাল হয়ে গেল তার। নিপার দিকে আঙ্গুল তাক করে দাঁত কিরমির করে বলল, হয় আমাকে সবটা সত্যি বলো, না হয় তুমি এই বাড়ি ছাড়তে বাধ্য। কি চাচ্ছ তুমি? নিপা দর্শিনীকে জড়িয়ে ধরল। এই মুহূর্তে নিপার যেন কাউকে জড়িয়ে ধরার খুব প্রয়োজন ছিল। আর সে জানে জড়িয়ে ধরার জন্য দর্শিনীর চেয়ে উত্তম কেউ হবে না। কারণ এই মেয়েটা ফিটফিচে ছুরি মারতে জানে না। নিপাকে অনবরত অসহায়ের মতো কাঁদতে দেখে নরম হলো দর্শিনী। শীতল কণ্ঠে বলল, বৌদি, আমার দোষ কি ছিল গো? তোমাদের ঘাড়ে এসে বসাটাই আমার দোষ? তাই বুঝি এক একজন এমন রং বদলাচ্ছ? এসব করো না, ভীষণ কষ্ট হয় আমার। তোমাদের তো আমি বড্ড ভালোবাসি। তোমাদের আচরণ আমাকে যে শেষ করে দিচ্ছে। আমি চলে যাব এই বাড়ি থেকে, তবুও রং বদলের খেলায় মেতো না তোমরা। নিপা শব্দ করে কাঁদল, আরো শক্ত করে জড়িয়ে ধরল দর্শিনীকে। অস্ফুট স্বরে বলল, আমি রং বদল করি না গো প্রিয়। আমি তোমার সাথে একটু ভালো আচরণ করার চেষ্টা করেছি কেবল। ভালো হয়ে দেখি জীবন কতটা সুন্দর। আর দৃষ্টান্ত আমাকে অভিনয় করতে বলেনি, বলেছে তোমার সাথে ভালো আচরণ করতে। এখানে কোনো অভিনয় ছিল না গো। তাহলে তুমি নিজের ইচ্ছায় ভালো আচরণ করোনি? সবটা দৃষ্টান্ত দায়ের কথাই করেছ, কিন্তু কেন? তুমি তার কথাও বা কেন শুনেছ? কারণ বিয়ের এতগুলো বছর পরও আমি তাকে ভালোবাসি, খুব বেশিই ভালোবাসি। দর্শিনীর যেন মনে হলো সে ভুল শুনেছে। অদ্ভুত চোখে তাকিয়ে আছে সে নিফার দিকে। এটা আদৌ সম্ভব? দৃষ্টান্ত দাকে ছোট বৌদি ভালোবাসে? তবে কি দৃষ্টান্ত দায়ের প্রথম প্রেমিকা ছোট বৌদি ছিল? এজন্যই কি ছোট দায়ের বিয়ে হওয়ার পর দৃষ্টান্ত দা এই বাড়িতে আসা বন্ধ করে দিয়েছিল? অথচ দর্শিনী দৃষ্টান্তকে আগা হতে গোড়া অবধি চিনত। তবে কি সেনার মাঝে ভুল ছিল?
দর্শিনী হতভম্ব মুখখানা নিয়ে প্রশ্ন ছুড়ল, তবে তুমিই কি ছিলে দৃষ্টান্ত দায়ের প্রথম ভালোবাসা? নিপা মুখ চেপে ধরল, কান্না ছিটকে যেন না বের হয় সেই জন্য আপ্রাণ চেষ্টা চালালো। দর্শিনী না থামতে বলল, না সান্ত্বনা দিল, কেবল ফেল ফেল করে এক ব্যর্থ প্রেমিকের আর্তনাদ দেখল। মানুষটা তাহলে এই জন্যই সবসময় এত পাষাণ হয়ে থাকতো? বিয়ের ৬-৭ বছর পরও এই জন্যই কি স্বাভাবিক হয়নি শ্বশুরবাড়ির মানুষগুলোর সাথে? দর্শিনীর সব প্রশ্নের উত্তর আছে নিপার কাছে, সেটা সে ভালো করেই জানে। তাই নিপাকে আপাতত একটু সময় দেওয়া প্রয়োজন। নিপা আজ সব বলবে, এটা দর্শিনী জানে। অনেক বছর যাবৎ বলতে না পারার যন্ত্রণা আজ নিপা উজাড় করবে। দর্শিনীও প্রস্তুত হলো সবটা শোনার জন্য। নিপার কান্নার গতি থেমেছে, তবুও কিঞ্চিত কেঁপে কেঁপে উঠছে কণ্ঠধ্বনি। সেই কম্পিত কণ্ঠধ্বনি দিয়ে উচ্চারণ করলো তার যন্ত্রণাদায়ক অতীত। আজ থেকে প্রায় ৯ বছর আগের কথা। এই এলাকায় তখন আমার মামার বাড়ি ছিল। আমার বেশ যাতায়াত ছিল তাই এই গ্রামে। দৃষ্টান্ত আর আমি তখন কাছাকাছি বয়সেরই ছিলাম। আমার বয়স ১৯ কিংবা ২০, আর দৃষ্টান্ত ২২-২৩-এর সুপুরুষ। আমি খুব কমই গ্রাম ঘুরতে বের হতাম। একদিন অপরাহ্নে গ্রামের দক্ষিণ দিকের সূর্যমুখী বাগানের কাছে দৃষ্টান্তের সাথে আমার প্রথম দেখা হয়। দুজনেরই টগবগি অনুভূতি হানা দিল, অতঃপর শুদ্ধপনায়। ২ বছর বেশ ভালোই ছিলাম, কিন্তু ২ বছর পর আমার ভাগ্যে নেমে এলো কাল। দৃষ্টান্ত তখন ক্যারিয়ার নিয়ে প্রচুর ব্যস্ত। বাবা ব্যস্ত আমার পাত্রের খোঁজে। দৃষ্টান্ত বাবার কাছে কোনো মুখে আমার হাত চাইবে। তখন সে বেকার, একদিকে ক্যারিয়ার, আরেক দিকে প্রিয়তমা। সে যখন দ্বিধায় সাগরের ডুবন্ত প্রায়, তখন তার বিষয় এলো তার ঝলমলে ক্যারিয়ার গঠনের সবচেয়ে উত্তম সুযোগ। এবার সিদ্ধান্ত নিলাম আমি। বেশ কড়া গলায় বললাম তাকে আমায় যেন ছেড়ে দেয়। সে মানল না আমার কথা, শুরু করলো পাগলামি। আমার বাবার কান অবধি গেল সে পাগলামি। প্রচণ্ড মার খেলে দৃষ্টান্ত আমাদের গ্রামে গিয়েছিল আমাকে বুঝানোর জন্য। তখনই বাড়াটে লোক দিয়েও অনেক মারল তাকে। রক্তাক্ত দৃষ্টান্ত পড়ে রইল পথের ধারে। শুধুমাত্র আমি তার পাশে এসে দাঁড়া বসিয়ে আসে, কিন্তু আমি তখন শক্ত পদার্থ হয়ে গিয়েছিলাম। রক্তাক্ত দৃষ্টান্তকে দেখে হৃদয় আমার আরও পাষাণ হলো। আমি মনে মনে প্রতিজ্ঞা করলাম, যাই হোক, দৃষ্টান্ত আজ বেকার বলে আমার বাবা যে আচরণ করেছে একদিন তার জন্য লজ্জিত হবে। দৃষ্টান্তের ক্যারিয়ার দেখে সে আফসোসের দহনে পড়বে। আমার অনীহায় মূর্ছা গেল দৃষ্টান্ত। প্রায় কতদিন নিরুদ্দেশ ছিল। ততদিনে আমিও বসে গেছি বিয়ের পিঁড়িতে। মনের মাঝের রাজ্যের ক্ষোভ নিয়ে পা দিলাম তোমাদের বাড়ি। তুমি খেয়াল করে দেখো আমি তোমাদের সবার সাথে কেমন আচরণ করতাম। আমি অতটাও অমানুষ ছিলাম না গো। পরিস্থিতি আমাকে এমন বানিয়েছে। আমার এমন স্বার্থপরতা সহ্য করতে না পেরে দৃষ্টান্ত পাড়ি জমালো বিন্দেশ। আর আমি আজও আরেকবার ভালোবাসার চেষ্টা করে যাচ্ছি তোমার ভাইকে। আজ আমি বুঝি তোমাদের তো কোনো দোষ ছিল না, তবে এত অনীহা তোমাদের আমি কেন দিলাম? তোমাকে বেশি কষ্ট দিয়েছি নিজের মন গড়া ক্ষোভের কারণে। তখন মনে হতো তুমি হয়তো সবটা জানতে আমাদের প্রণয়ের কথা, তবুও তুমি কোনো পদক্ষেপ নেওনি। অথচ এতগুলো বছর পর দৃষ্টান্ত আমার ভুল ভাঙলো সেদিন। তুমি না করা কাজের শাস্তি পেয়েছ এতদিন, আর আমিও কত বোকা। তখনের 16 বছরের কিশোরী কতটুকুই বা আমাকে সাহায্য করতে পারত। ভালোবাসার কাছে মাঝে মাঝে সব যুক্তিতর্ক হেরে যায়। আজ বিয়ের 7টা বছর যাবৎ চেষ্টা করছি তোমার ভাইকে ভালোবাসার, কিন্তু তা আর পারলাম কই। আজও তো নির্দ্বিধায় বললাম আমি দৃষ্টান্তকে ভালোবাসি। ভালোবাসা কি আর বারবার হয় গো? এমন করে কত ভালোবাসার গল্প ছাপা পড়ে বাস্তবতার নিচে। কেউ জানে না, কেউ রাখে না সে খোঁজ। তবে হ্যাঁ, তোমার ভাইকে আমি স্বামীর অধিকার দিয়েছি। এত বছর তার সাথে থেকে বেশ শক্তপোক্ত একটা মায়া জন্মেছে তার প্রতি, যার জন্য চাইলেও আমি তাকে ছাড়তে পারবো না। ভালোবাসা অন্তরে ফুঁসে বাঁচা যায়, তবে মায়া কাটানো সম্ভব না। তবে আজীবনের জন্য ভালোবাসাটা থেকে যায় খুব গোপনে। দর্শিনী এতক্ষণ কেবল হা হয়ে শুনল সব ঘটনা।
হ্যাঁ, অনেক বছর আগে দৃষ্টান্ত দেয় একবার নিখোঁজ হয়ে গিয়েছিল, এরপর হুট করে বিদেশ চলে গেল। দর্শিনীদের বাড়ি আসাও কমিয়ে দিল, অথচ এতগুলো বছর সে কিছুটি টের পেল না। কি অদ্ভুত! দর্শিনীকে চুপ থাকতে দেখে নিপা এগিয়ে এসে দর্শিনীর দুহাত চেপে ধরল। ততক্ষণে তার কান্নাও থেমে গেল। দর্শিনী প্রশ্নাত্মক দৃষ্টিতে তাকালো নিপার দিকে। নিপা তো দেখে মুচকি হাসল। দুহাত দিয়ে চোখের পাপড়িতে গালে লেপ্টে থাকা জলের কণা গুলো মুছে অনুরোধের স্বরে বলল, দৃষ্টান্ত আরেকবার যেহেতু অতীত বলে ভালোবাসতে পেরেছে, তবে তার ভালোবাসাটা রক্ষা করো প্রিয়। ছেলেটা আবারও একই দেখা সহ্য করতে পারবে না যে। একটা মানুষ আর কতবার প্রেমের দহনে পড়বে বলো? মিলিয়ে দিও তাদের। দর্শিনী উত্তর দেওয়ার আগেই নিপা ঘর থেকে বেরিয়ে গেল। দর্শিনী তপ্ত এক শ্বাস ফেলল। ব্যথিত স্বরে নিজেই নিজেকে বলল, প্রেম অনলে ফোড়লে প্রিয়, ফুরে হবে ছাই, তবু এ প্রেমের মাঝে স্বর্গ খুঁজে পায়। উঠোনে পা রাখতে আরেক দফা চমকালো দর্শিনী। বড় বৌদি পিতলের বাটিখানায় পায়েস নিয়ে দাঁড়িয়ে আছে, মুখে হাসি নেই, আবার কাঠিন্যতাও নেই। কিন্তু বড় বৌদির এই আচরণে দর্শিনী রীতিমতো হতবাক। দীর্ঘ ব্যথাতুর এক নিকষ কালো রাত্রি যাপনের পর মায়া এখন পুরোপুরি সুস্থ। সকাল হতে বাড়ি চলে এসেছে তারা। এখন হসপিটালে থেকে তো কোনো লাভ নেই। ডোনার না পাওয়া অব্দি আর কিছুই করার নেই চিকিৎসকদের। আর বাড়ি ফেরার জন্য মোহনায় চাপটা বেশি প্রয়োগ করেছে। যেহেতু হসপিটালে থেকে কাজ নেই, তাই মোহনার সিদ্ধান্তকে সবাই গ্রহণযোগ্য মনে করেছে। এখন সময়টা ঠিক উষ্ণ মধ্যাহ্ন। মায়া আবার ছিলেকোঠার ঘরে হানা দিয়েছে। অসুস্থতার কথা জানার পর মায়া হঠাৎ করে কেমন যেন মৃত্যু ভয় জয় করে ফেলেছে। ভয়ভীতি কিছুই আর তার ভেতর কাজ করছে না। এই বাড়ির বিভীষিকাময় আধারের নিচে থাকার রহস্যকে সে টেনে হিঁচড়ে বের করবে। ছিলেকোঠার ঘরে ঢুকে প্রথমে ডায়েরিটা খোঁজা শুরু করলো মায়া। মোহনার পাপের এক মাত্র সাক্ষী ডায়েরি। এটার হাতে না রাখলে মোহনার পাপের নিবাস করা সম্ভব না। যা আগে করেছে মোহনা, সেটা আটকানোর সাধ্য মায়া ছিল না। কিন্তু এবার মোহনা যেটা করতে চাচ্ছে, সেটা আটকানোর সাধ্য সামর্থ্য ক্ষমতা মায়ার আছে। বুক সেলফে তন্ন তন্ন করে খোঁজার পর মায়া হতবাক। ডায়েরিটা নেই। মায়া আবার খুঁজলো, বারবার খুঁজলো, কিন্তু ফলাফল শূন্য। মায়া দিগ্ভ্রষ্ট হলো না, উৎকণ্ঠিত হলো না, বরং এমন কিছু না হলেই যেন সে বেশি অবাক হতো। মায়া ধীর পায়ে ঘর থেকে বের হয়ে বাহির থেকে ছিলেকোঠার ঘরখানা আটকিয়ে দিল। ছাদের কার্নিশ ঘেঁষে ধারালো। হাতের ফোন থেকে হৈমন্তর নাম্বারে ক্ষুদ্র একটা বার্তা পাঠিয়ে দিল। মিনিট 2 পেরিয়ে হৈমন্ত তাদের ছাদে হাজির হলো। বেশ দুশ্চিন্তার ছাপ তার চোখ মুখে। ছাদে এসে বেশ উৎকণ্ঠিত স্বরে বলল, কি হয়েছে তোর? কি ঠিক আছিস? এবার দুপুরে ছাদে কি করছিস? শরীরটা যে অসুস্থ, খেয়াল আছে তোর? মায়া হাসলো। হৈমন্তের এত উদ্বিগ্নতা তাকে প্রশান্তি দিচ্ছে। এই পৃথিবীতে মানুষটা ছাড়া অত উৎকণ্ঠা দেখানোর মানুষ মায়ার নেই। ভাগ্যের নির্মম পরিহাসে হারিয়েছে সে সবাইকে। তাই তো প্রতিহিংসার আগুনটা তাকে দিবানিশি ফুরিয়ে যাচ্ছে। মায়াকে চুপ থাকতে দেখে হৈমন্তর কপালে চিন্তার গাঢ় বাজ পড়েছে। কণ্ঠ কোমল হয়েছে, কিন্তু চিন্তাগুলো নিবিড় অথচ ধারালো হলো। সে মোলায়েম কণ্ঠে বলল, কিছু হয়েছে মায়া? এত কাঠফাড়া রোদের মাঝে তুই ছাদে কি করছিস? আমাকেও জরুরি তলব করলি। শরীর কি বেশি খারাপ লাগছে? চল না মায়া, আমরা আগের জায়গায় ফিরে যাই। এই প্রতিহিংসা খেলাটা বন্ধ করে দে না রে। তোর সাথে আমার যে অনেকগুলো বছর বাঁচার শখ। বৃদ্ধকালেও তোর হাতটা ধরে আমি বসন্ত কাটাতে চাই। পূরণ করবি না আমার ইচ্ছে? মায়ের হাসি মিলিয়ে গেল। কেমন যেন কঠিন হলো তার গলার স্বর। সে কাঠিন্যতা বজায় রেখেই বলল, তুমি যেটাকে কেবল প্রতিহিংসা বলছো, আমি সেটার মাঝে আমার বোনের মৃত্যুর সঠিক বিচার দেখতে পাচ্ছি। এখনো অবধি আমি এর জন্যই বেঁচে আছি হৈমন্ত ভাই।
না হয় দিন দুনিয়ার একা বাঁচার আমার মতো কোনো কারণ ছিল না। মায়ের কথাগুলো অজান্তে গভীর আঁচড় কাটল হেমন্তর কোমল প্রেম মন্দিরে। হাসলো হেমন্ত, এতগুলো বছর মেয়েটাকে দুহাতে আঁকড়ে রেখেছে সে, অথচ মেয়েটা তার প্রতি কোনো টানই জন্ম নিল না। একেই বোধ হয় বলে ভালোবাসা। ছোট্ট শ্বাস ফেলে চোখের কোণে জমতে থাকা জলগুলো বার কয়েক ডানা জাপটিয়ে মিলিয়ে ফেলল চোখের পাপড়িতে। ছেলেদের যে কাঁদতে নেই, ছেলেদের কান্না করা লাগবে এমন কোনো কষ্ট থাকতে নেই। ছেলেরা পাথর, তাদের এসব তুচ্ছ বিষয়ে কান্না করা যে বড্ড বেমানান। হৈমন্তকে হাসতে দেখে মায়ে ব্রু কুঁচকাল। অবাক কণ্ঠে বলল, হাসলে যে হৈমন্ত ভাই? আমি যদি এখন বলি মায়া তুই বড্ড স্বার্থপর, তুই কি রাগ করবি? রাগ করলেও বলছি তুই সত্যিই স্বার্থপর। বিপ্রতীপের মতন তুচ্ছ নোংরা বিদঘুটে মস্তিষ্ক সম্পন্ন মানুষের উপরও তোর কিঞ্চিত হলেও মায়া জন্মেছিল। অথচ দেখ আমি কতটা অবাগা। সেই ছোট থেকে তোর বটগাছ হয়েও তা পেলাম না। আসলে আমিই বোকা। বটগাছদের যে কেবল কাজ ছায়া দেয়া, অনুভূতি মায়া কিংবা মানুষ মায়াকে পাওয়ার অধিকার কিংবা ভাগ্য যে তাদের নেই। যাই হোক, বল কি বলবি? আমি জানি তুই এ বাড়ির সম্পর্কেই কিছু একটা বলতে এসেছিস, বলে ফেল। হৈমন্তর কথার ধরনে মায়া চুপ করে গেল। আজ কতগুলো বছরের অভিযোগ ছেলেটা ঢেলে দিল। একদম চুপ করে থাকা মানুষটারও কি ভীষণ না পাওয়ার কষ্ট, তা কি মায়া জানে না? জানে। কিছু কষ্ট দেখতেও ভালো লাগে, কিছু মানুষকে কষ্ট দিতেও ভালো লাগে, কারণ আমরা জানি হাজার কষ্টের পরেও সেই মানুষগুলো আমাদের ছেড়ে যাবে না, বরাবরের মতোই আগলে রাখবে। তাতে আরেকবার আমরা এটা ভেবে তৃপ্তি পাবো যে আমারও একটা মানুষ আছে, নিজের মানুষ, কেবল আমার। কিরে, বললি না কোনো সমস্যা হলো? মায়া ধীরে কণ্ঠে বলল, আসলে হৈমন্ত ভাই, তোমার একটা কথা বলা হয়নি। হৈমন্ত ব্রু কুঁচকে বলল, কি কথা? শাশুড়ি জেনে গেছে আমরা যে সবটা জানতে পেরেছি। মায়ের কথায় চমকে উঠল হৈমন্ত। অতঃপর মায়া গতকালকের সব কথা খুলে বলল। হৈমন্ত অবাকের উপর অবাক হলো। এই মহিলা কতটা ভয়ঙ্কর হলে একটু ঘাবড়ে যায়নি, তার অতীত জেনে ফেলেছে, সেটা জেনেও এই মহিলার সাথে পেরে ওঠাটা সম্ভব হবে না আদৌ। কপালে জমা বিন্দু বিন্দু ঘামগুলো বাম হাতের তালু দিয়ে মুছে ফেলে হৈমন্ত। হুঁশিয়ারি কণ্ঠে বলল, তোর আরো সাবধানে থাকতে হবে। তুই সবটা সত্যি জেনে ফেলেছিস। মহিলা তোকে সরাতেও দুবার ভাববে না। তার শেষ টার্গেট তুই না হলেও সত্যি জানার জন্য তোর ক্ষতি করবে সে। মায়া ডানে বামে মাথা নাড়ালো, খুব স্বাভাবিক কণ্ঠে বলল, না, আপনার শেষ নিশানা আমি না, হৈমন্ত ভাই। মায়ের এমন সহজ সরল স্বীকারোক্তিতে অবাক হলো হৈমন্ত। অবাক কণ্ঠে বলল, তুই কিভাবে জানিস যে তুই না? মারার হলে সে বোঝার সাথে সাথে আমাকে মেরে ফেলত, কিন্তু সে সেটা করেনি, বরং খুব শীতলভাবে আমাকে ভয় দেখানোর একটা প্রয়াস করেছে। মাঝখানে আমার অসুস্থতাটা উকি না দিলে হয়তো আরও কিছু বলতো। সে এটাও শিওর যে আমি তাকে পাশানোর চেষ্টা করব, তাই সে ডায়েরিটা সরিয়ে ফেলেছে, কিন্তু আমাকে কিছু বলেনি। তার টার্গেট অন্য কেউ। আমাদের ভাবনা ঘুরাতে হবে, তাকে তার মতন করে বুঝতে হবে। তুই কি করতে চাচ্ছিস? তার সাথে আপাতত ভালো আচরণ করতে চাচ্ছি, তার মতন ভাবতে চাচ্ছি। আমার কেন যেন মনে হচ্ছে তার শেষ খুনটা সে শীঘ্রই করবে, কিন্তু কাকে, এটাই বের করতে হবে। যাই করিস সাবধানে, তোর জন্য ভয় হয়। আমাকে নিয়ে ভয় পাওয়ার কিছু নেই। আমার যতটুকু মনে হয় তার কাছে আমাকে খুন করার শক্তপোক্ত কারণ এতদিন ছিল না, অথচ খুনের কথাটা সে 1 মাস আগে লিখেছে। যদি ডায়েরিটা পড়ে সব জেনে যাওয়ার জন্য মারতে চায়, তাহলে সেটা 2-1 দিনের ঘটনা। দর্শিনী দিদিকে সে অত্যাচার করত মানসিকভাবে, কিন্তু কখনো তার বাবার বাড়ি থেকে টাকা পয়সা আনার কথা বলেনি। লোভ জিনিসটা তাহলে তার নেই। তারপর গায়ে হাত তোলেনি, কথার আঘাতে ক্ষত বিক্ষত করত। আমার মনে হয় দর্শিনী দিদিকে তাড়ানো ছিল তার উদ্দেশ্য, তাই সে এমনটা করেছে।
বিপ্রতীপের সাথে আমার বিয়ের কথাও কিন্তু সে বলেনি, আর না আমার পরিবার নিয়ে কোনো খোঁজ খবর নিয়েছে, আর না কোনো যৌতুক চেয়েছে। এতদিনও আমার বাবা মায়ের কথা জিজ্ঞেস করেনি। তার মানে ছেলের বউ নিয়ে তার কোনো ইন্টারেস্ট নেই। কিন্তু ছেলের বউদের তাড়ানো নিয়ে তার মাথা ব্যথা। আমাকে যেই দেখলো কথা লাগাতে নোয়ানো যাচ্ছে না, তাই শরীরে টুকটাক আঘাত করার চেষ্টা করেছে, কিন্তু সবটাই আমাকে তাড়ানোর জন্য, এছাড়া মনে হয় না আরও কোনো উদ্দেশ্য আছে। এমনটাও না যে তার পছন্দ করা কোনো মেয়ে আছে যার সাথে সে তার ছেলের বিয়ে দিবে। তাহলে সে এমনটা করছে কেন? আসল রহস্যটা এখানে। আগে এটা বের করতে হবে। আমার মনে হয় এটা বের হলে সবটা হুড়মুড় করে বের হয়ে যাবে। মায়ার কথা যথেষ্ট যুক্তিযুক্ত মনে হলো হৈমন্তের কাছে। হঠাৎ করে হৈমন্তর ফোন বেজে উঠল। সে মায়াকে ছাদ থেকে নেমে যেতে বলে ফোন রিসিভ করে নিজেও নেমে গেল। মায়ার জন্য সে ডোনার খুঁজছে, মায়াকে যে বাঁচাতেই হবে। মায়া হৈমন্তের যাওয়ার ফানে তাকিয়ে রইল। হে মানুষটার প্রতি মায়ার একটা ভীষণ গভীর নাম না জানা অনুভূতি আছে, কিন্তু সেটা কখনো সে প্রকাশ করবে না। থাক না কিছু অজানা। প্রতিহিংসার অনলে ঝুলে গিয়ে একটা সন্তানকে বাবা ছাড়া আর একটা স্ত্রীকে স্বামী ছাড়া করেছে, অথচ ওদের কোনো দোষ ছিল না। আর সেই প্রাপের শাস্তিস্বরূপ সে বেঁচে থাকতে পারবে কিনা সেটা নিয়ে সংশয়। অভিশাপ কখনো পিছু ছাড়ে? নিজের এই অনিশ্চিত জীবনের সাথে হৈমন্তকে জড়িয়ে কী লাভ? সে তো জানে এত দ্রুত ডোনার খুঁজে পাওয়া সম্ভব না। মায়া হাসে। উত্তপ্ত রোদের দিকে তাকিয়ে গলা ছেড়ে গান তোলে। একবারই হয় জন্মভাবে, একবারই হয় মরণ। বাসে শুধু বেঁচে থাকার মিছে আয়োজন। বড় বৌদির হাতের পায়েসটা আগ্রহ করে দর্শিনী বেরিয়ে এসেছিল বাড়ি থেকে। আজকে বড় বৌদির হাতের পায়েসটা খাওয়া মানেই এতদিনের বড় বৌদির করা সকল অপমানকে গিলে ফেলা। অথচ দর্শিনী তো সেটা করবে। আর কত গিলবে অপমান? এবার সে ফিরিয়ে দেওয়ার পালা সবটা। গ্রামের সরু পথ ধরে হাজারখানেক চিন্তা নিয়ে হেঁটে যাচ্ছে দর্শিনী। তিনার বিয়ের আরও 9 দিন আছে। এর মাঝে শহরে গিয়ে ফিরে আসা যাবে খুব ভালোভাবে। বাবার জমির ঝামেলাটাও তো মিটাতে হবে। স্কুলে জয়েনিং দিতে হবে। কত কাজ, অথচ সময় সীমিত। প্রিয়দর্শিনী দাঁড়ান। বরাট গম্ভীর পুরুষালী কণ্ঠে দর্শিনী থামল। সে জানে কণ্ঠের মালিককে, তাই নিজেকে যথেষ্ট তৈরি করল উত্তর দেওয়ার জন্য। মৃত্যুঞ্জয় এগিয়ে এলো। জলপাই রাঙা শাড়িতে আবৃত হওয়া মানবীর মুখপানে চাইল। কিঞ্চিত সময়ের জন্য ভুলে গেল নিজের অস্তিত্ব। কি সুন্দর লাগছে এই নারীটিকে। পৃথিবীর সবটা সৌন্দর্য যেন উজাড় করে দিয়েছে আজ এই মানবী। মৃত্যুঞ্জয়কে ফেলফেল করে তাকিয়ে থাকতে দেখে দর্শিনী অস্থিতিতে পড়ল। চোখটা এদিক ওদিক ঘুরাতে ঘুরাতে বলল, কিছু বলবেন? মৃত্যুঞ্জয় ধ্যান ভাঙল। নিজেকে স্বাভাবিক করে বলল, ফোন ধরছেন না, দেখাও দিচ্ছেন না, ব্যাপার কি? দর্শিনী হাসল। মোলায়েম কণ্ঠে বলল, আপনার জন্য সারপ্রাইজ তৈরি করছি। মৃত্যুঞ্জয় অবাক হলো। অবাক কণ্ঠে বলল, তার জন্য আমার ফোন ধরবেন না? তা কি এমন সারপ্রাইজ শুনি? সারপ্রাইজ যদি ভুলে দেই তাহলে কি সারপ্রাইজ থাকবে? দর্শিনীর কথার পেঁচে পড়ে খানিক হাসল সে। মেয়েটা বেশ চালাক। হাসি মুখেই বলল, আজ আপনাকে বিশেষ লাগছে কেন? প্রতিদিন বুঝি সাধারণ লাগে? দর্শিনীর কণ্ঠে মস্করার আভাস। মৃত্যুঞ্জয় অবাক হলো। মেয়েটা তো এত সাবলীলভাবে কথা বলে না, তবে আজ এত পরিবর্তন। অবশ্য খারাপ লাগছে না তার। কোথাও যাচ্ছিলেন? হ্যাঁ, একটু কাজ আছে। আমি কি আপনার সঙ্গী হতে পারি? সুঠামদেহী পুরুষের আমতা করা আবদারে হাসল প্রিয়দর্শিনী। গাড় কাত করে বলল, আপনার গাড়িটাও যদি আমাদের সঙ্গী হতো তাহলে আরো বেশি উপকার হতো। মৃত্যুঞ্জয় হা হয়ে দর্শিনীর দিকে তাকিয়ে রইল। মেয়েটা এত সহজে রাজি হয়ে গেল, অথচ কত ঘুরিয়ে উত্তর জানালো। এই দর্শিনীকে মেলানো যাচ্ছে না আগের দর্শিনীর সাথে। আগের দর্শিনী ছিল বিষণ্ণতায় ভরপুর তেতো। এই দর্শিনী টক জাল। মৃত্যুঞ্জয় শার্টের হাতা গুটিয়ে বাহাত পিছনে চুল সালান করে দীর কণ্ঠে বলল, জো হুকুম রানী সাহেবা। আর 1 মিনিটও দেরি না করে মৃত্যুঞ্জয় ছুটল গাড়ি আনতে।
দর্শিনী ফিসলে হেসে বলল, দেখবেন হোঁচট যেন না খান, এখনো তো মুখ থুবড়ে পড়া বাকি। মৃত্যুঞ্জয়ের কান অবধি হয়তো কথাখানা পৌঁছালো না, তার মুখে সেই আনন্দের ঝিলিক এখনো দেখা যাচ্ছে। মায়া শ্বশুর বাড়ির বাগানে এসেছে, এই দিকটাতে তেমন আশা হয় না তার। ধরতে গেলে এত মাসের মাঝে একবারও এখানে আসেনি সে। বাগানের কিনারের দিকে আসতেই তার পা আপনা আপনি থেমে গেল। গাছের আড়ালে মোহনাকে দেখা যাচ্ছে, সে একটা ছুরি ধার করছে, পাশেই মোটা একটা দড়ি দেখা যাচ্ছে। মায়া কিঞ্চিত কেঁপে উঠল। মোহনা এসব কেন করছে? নিশ্চিত পরবর্তী শিকার করার জন্য। কি ভয়ানক! মোহনা দেখার আগে মায়া চলে যেতে নিলে মোহনা হেসে ওঠে। নিজের কাজ করতে করতে বলে, প্রতিহিংসা অন্ধ হয়েছ, আসল দোষী চিনলে না। সম্পর্কগুলো খুলে দেখো, কত চেনা মানুষ আসলেও চেনা। মায়া থমকালো। মোহনা কি তবে তাকে হিটস দিল? কার কথা বুঝালো সে? বিকেলের শেষ দিকে দর্শিনীদের গাড়ি এসে থামলো কাঙ্ক্ষিত জায়গায়। মৃত্যুঞ্জয় গাড়ি থামিয়ে এদিকে ওদিকে তাকিয়ে অবাক কণ্ঠে বলল, পাগলা গারদ। জলমলে রোদ্দুর মাখা ভোর, পাখির কিচিরমিচির শব্দের সাথে যান্ত্রিক শব্দ ভেসে আসছে। মায়ের শক্তপোক্ত ঘুমটা হালকা হয়ে এলো অনবরত শব্দে। বিরক্ত খানিক চোখ মুখ কুঁচকে গেল। আসল ঘুম কাটিয়ে ক্লান্ত শরীরটা টেনে উঠে দাঁড়ালো মায়া। সারা রাত সে খুঁজে বেরিয়েছে রহস্যের ঘনঘটা। শাশুড়ির কথার মানে তার বোধগম্য হয়নি, বরং মনে হচ্ছে বারবার জড়িয়ে পড়ছে রহস্যের বেড়া জালে। কলিং বেল আবারও বেজে উঠল। মায়া ঘুম ঘুম চোখে দেয়াল ঘড়িটার দিকে তাকালো। মাত্র 5:30 বাজে। এত ভোরে কে আসতে পারে ভেবেই অবাক হলো মায়া। আঁচলটা ঠিক করে ছুট লাগালো দরজার দিকে। মেন গেট খুলতেই বিস্ময়ে হা হয়ে গেল মায়া। তার চোখে মুখে সেই বিস্ময়ের ছোঁয়া খেয়াল করা গেল। বিস্মিত কণ্ঠে হতভম্ব হয়ে মায়া প্রশ্ন ছুড়ল, সই, তুমি এত সকালে? দরজার ওপাশে দাঁড়িয়ে থাকা দর্শিনী মায়ার দিকে তাকিয়ে স্মিত হাসি দিল। আঁচল টেনে নিজের গলায় জমে থাকা বিন্দু বিন্দু ঘামের রাশিগুলো মুছে মিষ্টি কণ্ঠে বলল, কি গো সই, ভিতরে আসতে বলবে না? কতক্ষণ যাবৎ বাহিরে দাঁড়িয়ে আছি, সে খেয়াল আছে? মায়ার দৃষ্টিভ্রম কাটল। দরজা ছেড়ে দাঁড়িয়ে ব্যতিব্যস্ত কণ্ঠে বলল, হ্যাঁ হ্যাঁ, আসো ভিতরে। এত ভোরে তোমাকে এখানে দেখে আমি এক মুহূর্তের জন্য স্বপ্ন ভেবেছিলাম। আসো ভিতরে। ইস, কি ঘামছো তুমি। আসো, সোফায় বসলে ঠান্ডা লাগবে, ফ্যান চালিয়ে দিলে। দর্শিনী তার হাতে ছোট ব্যাগটা নিয়ে ঘরের ভিতরে গিয়ে বসল। কতগুলো দিন পর আবার সে পুরনো সংসারটায় ফিরল। নিজের করে এই সংসারটাকে কত যত্ন করে গড়েছিল, আর সে সংসার কিছুক্ষণের অতিথি সে। ভাবা যায় সৃষ্টিকর্তার সৃষ্টির কি মহিমা। অবশ্যই সংসারে এখন অতিথি হিসেবেই তাকে বেশ মানাচ্ছে। সংসারটাকে আপন করতে গিয়ে কম কষ্ট তো সহ্য করেনি সে। তবে আজ প্রাপ্তির খাতায় কেন জল জল করছে শূন্যতা, ভাগ্যের নির্মম পরিহাসের জন্য? দর্শিনীর ভাবনার মাঝে স্বচ্ছ কাচের গ্লাসে করে এক গ্লাস জল তার দিকে এগিয়ে দিল মায়া। দর্শিনী কৃতজ্ঞতার হাসি জলটা নিয়ে একদমই খেয়ে নিল। এই জলটার খুব প্রয়োজন ছিল তার। সারা এতটা ঝানের পর তার একটু বিশ্রামেরও প্রয়োজন। মায়াকে নিজের দিকে নির্লস তাকিয়ে থাকতে দেখে খিলখিল করে হেসে উঠল দর্শিনী। ঠাট্টার স্বরে বলল, ভয় পেও না সই, তোমার সংসারে বাঘ বসাতে আসিনি। দর্শিনীর ঠাট্টায় কিঞ্চিত লজ্জা পেল মায়া। মাথা নুয়ে লজ্জা মিশ্রিত কণ্ঠে বলল, আরে না সই, ভয় পাচ্ছি না, কেবল অবাক হলাম তোমাকে এত সকালে এখানে দেখে। তোমাদের রহস্যের সমাধান করতেই এখানে এসেছি। আমার মনে হয়েছে এখানে না এলে তোমাদের গোলক দাদায় আটকে থাকতে হবে সারা জীবন। অনেক কিছু জানার বাকি আছে যে। রহস্যের কোনো কুল কিনারা পেলে সমাধান কিভাবে করবে তাহলে? দর্শিনী রহস্যমাখা হাসি ফিরিয়ে দিল মায়ার প্রশ্নের উত্তরে। মায়া দর্শিনীর পাশে নিবিড় হয়ে বসল। অনেক দিনে জমিয়ে রাখা
অপরাধ বোধটাকে যেন উজাড় করার সুযোগ হয়েছে আজ। দর্শিনীর হাতটা সে নিজের হাতের মুঠোয় নিয়ে বেশ শীতল আর লজ্জিত কণ্ঠে বলল, তুমি চাইলে ফিরে আসতে পারো সুই। এই সংসারে আমার সময় ফুরিয়ে এসেছে। হয়তো আর কয়েকটা দিন আমি আছি এখানে। আর আমার স্বামী সংসারের কোনো প্রয়োজন নেই, কিন্তু তোমার আছে। যে ছোট শিশুটা আসতে চলেছে তার বাবার প্রয়োজন আছে। তুমি কি ফিরে আসবে? দর্শিনীর হাসি হাসি চেহারাটা মুহূর্তের ঘন কালো আঁধারে পরিপূর্ণ হলো। সে বিরক্ত চোখে তাকালো মায়ার দিকে। মায়ের দৃষ্টি উদাস, চোখ মুখে বিষণ্ণতার ছাপ। অতঃপর দর্শিনীর জেগে ওঠা বিরক্তিটা মুহূর্তেই আবার নিভে গেল। তার ডান হাত আঁকড়ে রাখা মায়ার দুই হাতের ওপর নিজের বাম হাতটা রাখল সে। ছোট্ট দৃঢ় শীতল কণ্ঠে বলল, ভেঙে যাওয়া সংসারে ছেড়ে আসা অতীতে ফিরে গিয়ে কি আর হবে? বড়জোর দালান কোঠা, ইট সিমেন্টই আমার পরিচিত রবে। বদলে যাবে সবটা। যে ঘরটাতে একসময় আমার আধিপত্য ছিল, সেই ঘরটায় পাবো অন্য কারো শরীরের ঘ্রাণ। যে আলমারিতে আমি নিজের শাড়ি ছাড়া অন্য কারো কাপড় রাখতে দিতাম না, সেই আলমারিখানায় দেখবো অন্য কারো রং বেরঙের কাপড়। এই বাড়ির আঙিনায় থাকবো অন্য কারো হাসির ঝংকার। মুছে গেছে আমার আগের স্মৃতিগুলো। আপন মানুষগুলো আমাকে ছাড়া ঠিক ভালো থাকতে শিখে গেছে। এই সংসারে ফিরেও বা কি হবে বলো? যে সংসারের সবচেয়ে বড় সম্পদ স্বামী, তারই হৃৎপিণ্ডে যখন অন্য কারো বসবাস, আমি বিহীন আমার সংসার কখনো হবে? এই সংসারে হয়তো সব পাবো, কিন্তু নিজের অস্তিত্ব পাবো না। নিজেকে যেখানে খুঁজে পাবো না, সেখানে ফিরে আদৌ লাভ আছে? এই সংসারে ফিরে এলে বরং আমার শূন্যতার হাহাকার বাড়বে, আরও গুটি কয়েক কষ্ট বাড়বে। হয়তো বেঁচে থাকার ইচ্ছা পুরাবে। নিজেকে না পাওয়ার শূন্যতা হলো বড় শূন্যতা। সেই শূন্যতা নিয়ে ভেঙে যাওয়ার সংসার আর জোড়া লাগবে না। মানুষ সব জায়গায় নিজের অস্তিত্ব খুঁজে বেড়ায়। মানুষ চায় সেখানেই থাকুক যার অস্তিত্ব যেন সর্বত্র বিরাজিত থাকে। অথচ গোটা একটা সংসারে আমার অস্তিত্ব থাকবে না, কিন্তু আমি নিজের সংসার বলে চালিয়ে যাব, এটা কখনো সম্ভব? তুমি বরং থেকে যাও এই সংসারে। তোমার হয়তো স্বামী সংসার প্রয়োজন নেই, কিন্তু তোমার নিশ্চুপ একটা অস্তিত্ব আছে এখানে, যেটাকে আঁকড়ে ধরে তুমি থেকে যেতে পারবে নির্দ্বিধায়। গোটা একটা সংসারে তোমার অস্তিত্ব। একটা নারীর আর কি চাই? মায়া চুপ করে দর্শিনীর সবটা কথা শুনল। দর্শিনীর কথাগুলোর বিপরীতে ঠিক কী উত্তর দিবে বা কী কথা বলবে সেটা বোধগম্য হলো না তার। বরং নিজের অপরাধ বোধটা কিঞ্চিৎ ভারল। দর্শিনীর কথাগুলোর ভিতরে এখনো যে না পাওয়ার কত বীভৎস হাহাকার ভেসে বেড়াচ্ছে, সেটা আর বুঝতে বাকি রইল না মায়ার। দুজনের নীরবতার মাঝে তৃতীয় ব্যক্তির অস্তিত্ব লক্ষ্য করা গেল। তৃতীয় ব্যক্তিটি গুমগুম চোখে বেশ অবাক হয়ে বলল, ভোমা, তুমি এখানে? মায়ার দর্শিনী উভয়ে ধ্যান ভাঙল। কণ্ঠের অধিকারীর দিকে তাকিয়ে ঈষৎ হাসল দর্শিনী। কপট ঠাট্টার স্বরে বলল, কেন আসতে পারি না বুঝি? দর্শিনীর হাসি মুখ আর ঠাট্টার কণ্ঠ শুনে সামান্য বরকালো মোহনা। নিজের বিশাল মোটা চুলের মাঝে খোঁপা করতে করতে দর্শিনীর দিকে এগিয়ে গিয়ে বলল, আসতে পারবে না কেন? অবশ্যই আসতে পারো, তবে আসার কথা তো ছিল না কখনো। মোহনা বেশ বিচক্ষণ মহিলা। সে জানে এমন উত্তরই দিবে, সেটা জানা ছিল দর্শিনীর। তাই মোহনার উত্তরে বিপরীতে একগাল হেসে বলল, কথা তো অনেক কিছুরই ছিল না। আমার এই বাড়ি ছাড়ার কথা ছিল না। আমার সন্তানের বাবার পরিচয় ছাড়া বড় হওয়ার কথা ছিল না। না আমার এত অপমান সহ্য করার কথা ছিল। তবুও তো হয়েছে এগুলো। তাই এটাও হলো। আপনি কি এর জন্য খুশি হননি? অখুশি হওয়ার যেহেতু কারণ নেই, তাই খুশি হলাম। তাই এত সকালে যে? একটা জরুরি কাজে এসেছিলাম। আজকের দিনটা থাকা দরকার এখানে, তাই আপনাদের বাড়ি আসলাম। থাকতে দিবেন কি? মোহনা কেবল গাড় কাত করে চলে গেল আবার নিজের ঘরে। দর্শিনী মায়ার দিকে ঘুরে বসে একে একে প্রশ্ন করে দিল। তার অনেক কিছু জানতে হবে।
সকালে আবহাওয়াটা যতটা উত্তপ্ত ছিল, দুপুর হতে সবটা মিলিয়ে গেছে। ভোর সন্ধ্যা বেলার আকাশে ছড়ানো ছিটানো মেঘের আবাস, কিঞ্চ কালো মেঘে সাজ্জিত প্রকৃতি। মায়া আর দর্শিনী আজ একসাথে চিলেকোঠার গড়ে দাঁড়ানো। প্রত্যেকের ভিতরে অনাকাঙ্ক্ষিত উত্তেজনা, কিছু লুকায়িত রহস্য। তারা কেবল একটা জিনিসে জানে, মোহনা অনেকগুলো খুন করেছে, আরও একটা করার কথা চিন্তা ভাবনা করছে। মায়া চিলেকোঠার ঘরটাতে আরেকবার তল্লাশি চালালো। দর্শিনী বাতিল পরিত্যক্ত খাটটাতে বসে রইল নিশ্চুপ। মায়াই তাকে নড়াচড়া করতে না করেছে। চিলেকোঠার ঘর বড্ড অপরিষ্কার, দর্শিনীর স্বাস্থ্যের জন্য ক্ষতিকর হবে। খুঁজতে খুঁজতে মায়া আবার আলমারি থেকে সেই বহু পুরনো জামাটা বের করলো। দর্শিনীর দিকে মেলে ধরল জামাখানা। দর্শিনী ব্রু কুচকিত করে কিঞ্চিত অবাক কণ্ঠে বলল, এটা কার জামা? বেশ পুরনো তো। ফরমাল জামা, কোনো স্কুল ড্রেস হবে, তাই না? মায়াও ভালো করে দৃষ্টি দিল। জামাটার এদিক ওদিক দিয়ে বেশ ছেঁড়া। দর্শিনী নিজের ভারী পেটটাতে হাত দিয়ে উঠে এলো। জামাটা নিজের হাতে নিয়ে ভালো করে পর্যবেক্ষণ করে বলল, জামাটা বোধ হয় দস্তাদস্তি করার সময় ছিঁড়েছে। যদি ধরি বিহুর জামা, তাহলে এতটা দস্তাদস্তির চিহ্ন কেন? বিয়ের সাথে কি খুব বাজে কিছু হয়েছিল? মায়া কতক্ষণ জামাটার দিকে তাকিয়ে রইল। তার চোখে ভেসে এলো আবছা অতীত। দুই বেনি করা সদ্য সনবয়সী কিশোরী, যার শরীরে সবুজ রাঙা স্কুল ড্রেস, কাঁধে ব্যাগ। খিলখিল করে সেই কিশোরী হাসছে। হ্যাঁ, জামাটার সাথে পরিচিত মায়া। সে হঠাৎ অস্ফুটিত স্বরে বলল, এটা আমার দিবাইয়ের জামা। দর্শিনী অবাক কণ্ঠে বলল, তোমার দিবাইয়ের জামা এখানে কি করে আসবে? কি বলছো? আমার দিবাইকে ওরা ঠকিয়েছিল। এই বাড়ির বড় ছেলেই আমার দিবাইকে ঠকিয়েছিল। আমার দিবাইকে প্রেমের প্রতিশ্রুতি দিয়ে ছেড়ে দিয়েছিল। ওরা খারাপ, বড্ড খারাপ। মায়ের এক একটা বাক্যে দর্শিনী বিস্মিত হচ্ছে। কাল ফাগলা গারদে যে ছেলেটাকে দেখে আসছে, সে ছেলেটাকে দেখে এক মুহূর্তের জন্য মনে হয়নি সে কাউকে ঠকাতে পারে। কোনো হিসেবে যেন তার মিলছে না। দর্শিনী তার অস্বচ্ছ ভাবনা পরিষ্কার করার জন্য বলল, আচ্ছা, তোমার দিবাইয়ের নাম মৃত্তিকা? মায়া অবাক হলো। বড় বড় গোল গোল চোখে তাকালো দর্শিনীর দিকে। হতভম্ব অনুভূতি নিয়ে সে মাথা নাড়ালো, যার অর্থ হ্যাঁ। দর্শিনী যেন কুলকিনারা পেল না। কাল মানসিক ভারসাম্যহীন ছেলেটা বারবার এই নামটাই জপছিল। যদি সে বিশ্বাসঘাতকতাই করত, তাহলে এই নামটা বলে এমন ক্ষণে আনন্দ নেচে উঠত না। কখনো বা ইট হাট কেঁদে বুক ভাসাত না। তাকে দেখেই বোঝা যাচ্ছিল সে ব্যর্থ প্রেমিক নয়। প্রেমিক হিসেবে সে বেশ দৃঢ় মানব। তাহলে প্রেমের পরিণতি এত ভয়াবহ কেন? দর্শিনী নিজের ভিতর প্রশ্ন চেপে না রেখেই বলল, তোমার দিদি কোথায় মায়া? মারা গেছে বহু আগে। একদিন স্কুল থেকে গিয়ে আত্মহত্যা করেছে। এর আগের দিন বিয়ের জন্য তাকে প্রত্যাখ্যান করেছিল এই বাড়ির মানুষ। দর্শিনী দু কদম পিছিয়ে গেল। কি হয়েছে, কেন হয়েছে, কিছুই তার মাথায় ঢুকছে না। কাল মানসিক ভারসাম্যহীন ছেলেটাকে দেখে মনে হয়েছিল সে এককালে প্রচুর ভালোবেসেছে, এখনো বাসে। তবে প্রত্যাখ্যান করলো কেন? আর প্রত্যাখ্যান এর পরের দিন কি এমন হলো যে মেয়েটা মরতে বাধ্য হলো? দর্শিনী হঠাৎ মায়াকে বলল, মা, মানে তোমার শাশুড়ি তোমাকে কি বলেছিল? সব চেনা অচেনা হয়ে যাবে, তাই না? মায়া মাথা নাড়ালো। দর্শিনী আবার বলল, তাহলে শাশুড়ির শেষ টার্গেট? পুরো কথা না বলে থেমে গেল সে। কম্পনমান কণ্ঠে মায়াকে প্রশ্ন করল, তুমি তো পড়ে আসছো চিলেকোঠায়। আসার আগে মাকে কোথায় দেখেছো? তাদের নিজেদের ঘরে যেতে দেখেছি। কোন ঘরটাতে? সে যে ঘরে ঘুমায় ওটাতে, নাকি তাদের নিজেদের রুমে, যেখানে বাবা সহ থাকতো?
যেখানে একসাথে থাকতো সেখানে। মায়া সাবলীল উত্তরে ঘাম ছুটে গেল দর্শিনীর। কোনো কিছু না বলে ছুট লাগালো সে নিচে। মায়া দর্শিনীর পিছে পিছে ছুটে গেল। শ্বশুর শাশুড়ির ঘরের দিকে এগিয়ে গগন বিদারক চিৎকার দিয়ে উঠল মায়া। দর্শিনী কেবল সিলিং ফ্যানের দিকে তাকিয়ে রইল নিচ্ছুপ। সিলিং ফ্যানের সাথে ঝুলে থাকা শরীরটা পা বেয়ে টপ টপ করে ঝরে পড়ছে রক্তের স্রোত। গল্পটা কেমন লেগেছে একটি কমেন্টস করে জানাবেন। গল্পটার পরবর্তী পার্ট খুব শীঘ্রই আসবে। আর আমার চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করবেন। যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।